আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের প্রথম অধ্যায় ব্যবসা পরিস্থিতির উপরে আলোচনা করব। তাই ইতিমধ্যে আমি এই অধ্যায় দুইটি বিষয় আলোচনা করেছি। একটা হলো ব্যবসার ধারণা কি, আরেকটা হচ্ছে ব্যবসা উৎপত্তি ও কর্মবিকাশ। এই দুইটা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আশা করি তোমরা আমার সেই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেছো এবং প্রয়োজনীয় বিষয়গুলো বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ব্যবসার আওতা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ব্যবসা শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যেই জড়িত নয়। বর্তমানে উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় ব্যবসা। আমি একটা পণ্যদ্রব্য উৎপাদন করলাম, সেই পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে আমার পরিবহনের প্রয়োজন হয় এবং বিনিময়ের প্রয়োজন হয়। আমি উৎপাদিত পণ্য শুধু নিজের কাছে রেখে দেব না, প্রয়োজন মোতাবেক বিনিময় করতে হবে। এই বিনিময় করতে গেলে এবং পণ্য উৎপাদন করতে গেলে অনেক ধরনের কাজ করতে হয়, আর সকল কাজের সমষ্টিকে বলা হয় ব্যবসা। তাই বর্তমানে আধুনিক ব্যবসাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা হলো শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। প্রথমটা কি বলছি? শিল্প, তারপর বলছি কি বাণিজ্য, তারপরে প্রত্যক্ষ সেবা। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমাদের বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথম আলোচনা কি? শিল্প। তাহলে আমাদের আগে জানতে হবে শিল্প জিনিসটা কি। আমাদের এই প্রকৃতিতে এমন কিছু জিনিস আছে যেগুলো সরাসরি আমরা ভোগ করতে পারি না, সেগুলোকে কী করতে হয়? ভোগের উপযোগী করতে হয়, ব্যবহারের উপযোগী করতে হয়। প্রথমে কি করতে হয়? প্রকৃতি থেকে সেই জিনিসটাকে আমরা সংগ্রহ করি। পরবর্তীতে এটাকে কাঁচামালের উদ্যান এবং কাঁচামালকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি ব্যবহার করে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করতে হয়, আর এটা কি বলা হয়? শিল্প। শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। কারণ আমি যে জিনিসটা তৈরি করব, যে পণ্যটা আমি তৈরি করব, সেটা আমরা সাধারণত শিল্পের মাধ্যমে পেয়ে থাকি। তাই শিল্পকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? শিল্পকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। এটা হলো প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রজনন শিল্প কী? প্রজনন শিল্প হলো একটা পণ্য থেকে আরেকটা পণ্যের উৎপাদন, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় প্রজনন শিল্প। যেমন আমরা নার্সারি নাম শুনছি, হ্যাচারি নাম শুনছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই যে হ্যাচারি, এখানে বিভিন্ন ধরনের এই ছোট ছোট মুরগির বাচ্চা, তারপরে মাছ চাষ, এই যে এখানে বিভিন্ন ধরনের ডিম ফোটানো হয় মাছের, এবং এর থেকে আমরা কি পাই? তাহলে এখানে যে বিভিন্ন ধরনের ডিম উৎপাদন করা হয়, তার থেকে হাজারো ডিম্বাণু সৃষ্টি হয়, তার থেকে কি ছোটো ছোটো পোনার সৃষ্টি হয়।
এভাবেই একটা দ্রব্যের থেকে, একটা পণ্যের থেকে আরেকটা পণ্যের উৎপাদন যে প্রক্রিয়াটা, এটা হলো প্রজনন শিল্প। আমরা নার্সারিতে দেখা যায় যে আমরা প্রথমে কী করি, বীজ লাগাই, সেই বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ আবার একটা গাছে রূপান্তর হয়, গাছ থেকে সেখান থেকে আবার কি হয়, এই ফুল থেকে ফল হয়, ফল থেকে আবার কি হয়, সেখান থেকে আমরা আবার বীজ পাই, এই বীজ আবার আমরা কি করি, বপন করি। এইভাবেই একটা পণ্য থেকে একটা পণ্যের সৃষ্টি, এটাকে কি বলা হয়, প্রজনন শিল্প। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে হ্যাচারি, নার্সারি এগুলো কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত, তাহলে আমরা বলবো এটা প্রজনন শিল্পের অন্তর্গত। তারপর নিষ্কাশন শিল্প জিনিসটা কি? নিষ্কাশন শিল্প হলো ভূগর্ভস্থ থেকে কোনো কিছু সংগ্রহ করা, বায়ু পানিকে কাজে লাগিয়ে কোনো জিনিস তৈরি করা, সেটাকে আমরা বলি নিষ্কাশন শিল্প। যেমন আমরা কী করি, ভূগর্ভস্থ থেকে আমরা কী পারি, খনিজ তেল পাইতে পারি না, গ্যাস, এই যে খনিজ তেল, গ্যাস, এগুলো হলো নিষ্কাশন শিল্পের উদাহরণ। তারপরে আছে নির্মাণ শিল্প। আমাদের দেশের অথবা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হইল ওই দেশের অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন যত বেশি হবে, ওই দেশ তত বেশি তার উন্নতির স্বর্ণ শিখরে সহজে পৌঁছতে পারবে। এখন যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, রাস্তাঘাট যদি ভালো হয়, তাহলে আমরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে আমাদের যে কাঁচামাল সেটা আমরা সহজেই আনতে পারব। তাই নির্মাণ শিল্প হইল তোমার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলোকে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত করা হয়। তারপর আমরা আসি উৎপাদন শিল্প। আমাদের যে বস্ত্র, আমরা যে সুন্দর সুন্দর জামাকাপড় ব্যবহার করি, এগুলো সহজেই এরকম অবস্থায় হয় না, এই ধাপে ধাপে একটা জামা তৈরি হয়। তাই এগুলো তৈরি করতে কি বিভিন্ন ধরনের উপাদানের প্রয়োজন হয়। সেখানে দুই ধরনের জিনিসের দরকার হয়, একটা হলো শ্রম, একটা হলো যন্ত্রপাতি। এই শ্রম ও যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে যখন আমরা কোনো জিনিস তৈরি করি, সেটাকে বলা হয় উৎপাদন শিল্প। তারপরে আছে সেবা শিল্প। শিল্প 5 প্রকার, তার মধ্যে অন্যতম হইল সেবা শিল্প। এই শিল্পের মাধ্যমে মানুষ তার জীবন মান আরও উন্নত করতে পারে। আজকে বর্তমানে মানুষ কি ব্যাংকিং সেবার মাধ্যমে তার লেনদেনগুলো সহজেই সম্পাদন করতে পারতেছে, এবং বিদ্যুৎ সেবা, বিদ্যুতের মাধ্যমে তার দৈনন্দিন যে কাজগুলো আছে, যেটা বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়, সেই কাজগুলো তারা সহজেই সম্পাদন করতে পারতেছে। তাহলে এই যে সেবা শিল্পের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে। তোমার ওয়াসার কাজ কি, মানুষের ঘরে ঘরে পানি পৌঁছানো, এটাও একটা সেবা শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে ওয়াসা, ঢেসা, ব্যাংকিং খাত, এই খাতের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের সেবা পায়। এভাবে সে তার দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার একটা অংশ সে সহজেই পূরণ করতে পারতেছে সেবা শিল্পের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শিল্প জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। শিল্প কয় প্রকার, কী কী, কোন ধরনের শিল্পের কী অন্তর্ভুক্ত, সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা আসি বাণিজ্য কি। বাণিজ্য জিনিসটা কি? বাণিজ্যকে বলা হয় পণ্যের বন্টনকারী শাখা। এখন আমার যে পণ্য আছে, সেই পণ্যটা আমি উৎপাদন করে কি নিজের কাছে রেখে দেবো, নাকি ভোক্তার কাছে পৌঁছাবো? নিশ্চয়ই আমার লাভের জন্য আমার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর
ব্যবস্থা করতে হবে। তাহলে আমি বাণিজ্যকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় বাণিজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্যকে বলা হয় কি? পণ্যের বন্টনকারী শাখা। কেন বলা হয়? কারণ এখানে উৎপাদিত পণ্যদ্রব্য বন্টন করা হয় যাতে ভোক্তারা সহজেই সেই পণ্যটা পেতে পারে। আধুনিককালে বাণিজ্যকে বলা হয় ব্যবসা টু ব্যবসা। এই বাণিজ্য আবার কয়েক ভাগে বিভক্ত। প্রথমটা কি? পণ্য বিনিময়, তারপরে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। বাণিজ্য 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। প্রথম উপযোগটা কি? পণ্য বিনিময়। এখন পণ্য বিনিময় জিনিসটা কি? পণ্য বিনিময় হলো মালিকানা হস্তান্তর, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে কি হয়? মালিকানা হস্তান্তর হয়। এর কারণে মানুষ কি করে? তার প্রয়োজনীয় যে চাহিদা এই বিনিময়ের মাধ্যমে সে তা পূরণ করতে পারে। বিনিময়টা সাধারণত হয় ক্রেতা ও বিক্রেতার মাঝে। এবার আমরা আসি পরিবহন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মানুষ আরেক দেশের পণ্য অন্য দেশের মানুষ কি করতে পারে? ব্যবহার করতে পারে। অর্থাৎ এক দেশের পণ্য অন্য দেশের মানুষ কি সহজেই ব্যবহার করতে পারে। এটা কীভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে পরিবহনের কারণে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে। আজকে জাপানের উৎপাদিত পণ্য বাংলাদেশের মানুষের ঘরে ঘরে, চায়নার উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা কী কারণে সম্ভব হয়েছে? শুধুমাত্র পরিবহনের কারণে সম্ভব হয়েছে। পরিবহনের মাধ্যমে আমরা আমাদের উৎপাদিত পণ্য এক দেশ থেকে আরেক দেশে সহজে প্রেরণ করতে পারি। তাহলে পরিবহনের মাধ্যমে কি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তারপর আছে কি? গুদামজাতকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুদামজাতকরণ এমন একটা জিনিস যা ব্যবহার করে আমরা কি করি? এক মৌসুমের পণ্য আরেক মৌসুমে সহজে ব্যবহার করতে পারি। এর মাধ্যমে আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়। তুমি দেখো সারা বছরই গার্মেন্টস সেক্টরে কি কাজ চলে, সারা বছর তারা পণ্য উৎপাদন করে, বিভিন্ন রকম বস্ত্র উৎপাদন করে, জামা কাপড় তৈরি করে। কিন্তু এমন কিছু পণ্য আছে যা সারা বছর ব্যবহার করা সম্ভব হয় না। বছরের একটা নির্দিষ্ট সময় ব্যবহার প্রয়োজন হয়। যেমন কি শীতকালীন পোশাক। শীতকালীন পোশাক আমরা কি করি? শীতের সময়ই ব্যবহার করি। তাহলে এটাকে সময় উপযোগী করার জন্য, যাতে সময় মতো ব্যবহার করতে পারি, এই জন্য কী করতে হয়? উৎপাদিত পণ্যটা গুদামজাতকরণের প্রয়োজন। তারপর তুমি আরেকটা দেখবা, সারা বছরই আমরা কি করি? টমেটো ব্যবহার করি, আলু ব্যবহার করি। এগুলো কি ভোগ করতে পারি? সারা বছর কি ক্রয় করা যায়? টমেটো, আলু এবং আরও অন্য কিছু পণ্য আছে যা সারা বছর আমরা কি আমাদের বাজারে দেখতে পাই এবং আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি। তাহলে এক মৌসুমের পণ্য আরেক মৌসুমে আমরা কীভাবে ব্যবহার করি? এটা সাধারণত গুদামজাতকরণের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যদি আমরা গুদামজাত করি তাহলে আমরা আমাদের যে প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করতে পারব এবং আমাদের যেই মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদাগুলো একটা অংশ আমরা পূরণ করতে পারব। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপরে আছে ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক কাজে অথবা যে কোনো অর্থনৈতিক কাজে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো মূলধন।
অর্থনীতির চালিকা শক্তিকে বলা হয় মূলধন। মূলধন ছাড়া আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারবো না। তাহলে এই ব্যাংক আমাদের কি করে? বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। সে সেবা দেয়। কী ধরনের সেবা দেয়? আমার অর্থ দরকার, আমাকে ঋণ হিসেবে অর্থ প্রদান করে। আমার এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ আদান প্রদান করা দরকার, ব্যাংক আমাকে সাহায্য করে। আমি সহজেই ঝামেলা ছাড়া আমি আমার নির্দিষ্ট জায়গায় টাকা পাঠাতে পারি, কোনো ঝুঁকি নাই, অর্থের নিরাপত্তা আছে। এইভাবে ব্যাংক আমাদের অনেক ধরনের সেবা দিয়ে থাকে এবং আমরা আমাদের প্রয়োজনীয় অর্থ ব্যাংকে জমা রাখতে পারি। আবার দরকার হলে ব্যাংক আমাদের বিভিন্নভাবে ঋণ দিয়ে থাকে। তো এইভাবে ব্যাংক আমাদের কি করে? অর্থ সংক্রান্ত বাধা দূর করে, বিপদে আপদে সাহায্য করে। তারপর আছে কি? বিমা। জীবন অনিশ্চিত, সবসময় নিশ্চয়তা দেওয়া যায় না যে এখানে কোনো ঝুঁকি থাকবে না। চলার পথে ঝুঁকি থাকতেই পারে, আর ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে ঝুঁকি সম্ভাবনা অসীম। ইংরেজিতে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। ঝুঁকি ছাড়া মুনাফা অর্জন করা সম্ভব নয়। যে কোনো কাজে চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সেই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমার ব্যবসা বাণিজ্যে উৎপাদিত পণ্যের অবশ্যই বিমা করতে হবে। যদি আমি বিমা করি, তাহলে কোনো কারণে যদি আমার দুর্ঘটনা ঘটে, তাহলে বিমা কোম্পানি আমাকে কি করবে? এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে সাহায্য করবে। তাহলে বিমার মাধ্যমে আমরা আমাদের ঝুঁকিগত বাধা দূর করতে পারি। তারপরে আছে কি? বিজ্ঞাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমরা যত বেশি আমার উৎপাদিত পণ্যের, আমার ব্যবসা বাণিজ্যের যত বেশি প্রচার ঘটাতে পারবো, তত বেশি মানুষ আমার সম্পর্কে জানবে, আমার পণ্য সম্পর্কে জানবে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। সারা দেশে, সারা পৃথিবীতে আমি আমার উৎপাদিত পণ্য ছড়িয়ে প্রচার করতে পারি। মানুষের দূর করে যদি আমার পণ্য সম্পর্কে ধারণা দিতে পারি, তারা যদি আমার পণ্য সম্পর্কে জানে, তাহলে দেখা যাবে আমার যেই মুনাফা, কাঙ্ক্ষিত যে মুনাফা, সেটা আমি সহজেই করতে পারব। বিজ্ঞাপনের মাধ্যমে কী করা হয়? পণ্যের প্রচার করা হয়। যত বেশি প্রচার করব, তত বেশি আমার কি মানুষ আমার পণ্য সম্পর্কে জানবে, আগ্রহ প্রকাশ করবে এবং আমার বিক্রি বাড়বে। আর বিক্রি বাড়লে কি হবে? আমার মুনাফাও হবে। আমার পণ্য যত বেশি চাহিদা থাকবে, আমি তত বেশি উৎপাদন করতে পারবো। আমার উৎপাদন ক্ষমতা সবসময় সচল থাকবে। তাই বিজ্ঞাপন আমাদের কি করে? তথ্যগত বাধা দূর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাণিজ্য জিনিসটা কি সেটা আমরা জানলাম। বাণিজ্যকে কী বলা হয়? পণ্যের বন্টনকারী শাখা বলা হয়, সেটাও আমরা জানলাম। বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে, সেটাও আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তাহলে বাণিজ্য সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তারপরে আছে কি? প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা হলো নিজের শ্রম মেধাকে কাজে লাগিয়ে সরাসরি জনসাধারণকে সেবার মাধ্যমে অর্থ উপার্জন করা, সেটা হইল প্রত্যক্ষ সেবা। যেমন একজন ডাক্তার, সে কি করে? সরাসরি রোগীকে সেবা দিয়ে অর্থ উপার্জন করে, মাঝখানে কোনো এখানে মধ্যস্থকারী থাকেন।
ফেস টু ফেস ডাক্তার এবং রুগী তাদের যে কাজ সেই কাজগুলো সম্পাদন করে। তাহলে আমি ডাক্তারি পেশা বলতে পারি প্রত্যক্ষ সেবা উদাহরণ, অডিট ফার্ম, প্রকৌশলী। তারপরে আছে আইন বৃত্তি। একজন উকিল কী করে? তার মক্কেলের সাথে সরাসরি কথা বলে জানার চেষ্টা করে কি সমস্যা, সে অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা এগুলোকে বলতে পারি প্রত্যক্ষ সেবার উদাহরণ, যেখানে সরাসরি সেবার মাধ্যমে অর্থ উপার্জিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের উদ্দেশ্যে 3টে প্রশ্ন রাখলাম যে আধুনিক ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তারপর আছে কোনটিকে উৎপাদনের বাহন বলা হয়? শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ প্রশ্ন হলো যে কোনটিকে পণ্যের বণ্টনকারী শাখা বলা হয়? তাহলে এতক্ষণ তোমরা আমার যে আলোচনা শুনছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটিকে পণ্যের বণ্টনকারী শাখা বলা হয়। বাণিজ্যকে বলা হয় পণ্যের বণ্টনকারী শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে যে আলোচনা হয়েছে সে আলোচনার উপরে তোমাদের উদ্দেশ্যে কিছু বাড়ি কাজ দেওয়া হলো। সেই বাড়ি কাজগুলো হলো উৎপাদনের বাহন বলা হয় কোনটিকে? ব্যাখ্যা করো। আর দ্বিতীয়টা হলো গুদামজাতকরণের মাধ্যমে কী ধরনের অভিযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজ যথাসময় এসে বিদ্যালয়ে দিয়ে যাবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।